জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্নয় কর্মকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফিরবেন এর মধ্যে হিমঘরে রাখা হবে, গোসল হবে, জানাজা হবে, তারপরে ওনাকে হিমঘরে রাখা হবে আর কি বারডেমে। আমার নাম ফজল কবির খান। হ্যালো দর্শক, আপনারা শুনছিলেন আসলে যে আমাদের যে একজন উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন এবং একই সাথে কিন্তু তারা জানিয়েছেন যে দেশের একটি যে উপদেষ্টা চলে গেলেন, মারা গেলেন, দেশের আসলে অনেক বড় ক্ষতি হলো। আইন সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে দুপুরে যখন বাসায় তিনি আসলে হার্ট অ্যাটাক করেন এবং তারপরে কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং ওই অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে রাজধানীর ল্যাবেট হাসপাতালে এবং সেখানে কিন্তু ডাক্তাররা তাকে এখানে আনার পরে 3:30টায় মৃত ঘোষণা করেন এবং তারা বলেন যে আসলে বাসায় তিনি মারা গেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ল্যাবেটে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 4 থেকে 5 জন উপদেষ্টা এই ল্যাবেটে এসেছেন এবং এই ল্যাবেটে আমরা কিন্তু দেখেছি যে ল্যাবেটে তারা এসেছেন এবং তারা পরিবেশ উপদেষ্টা এসেছেন, এছাড়াও অন্যান্য যে উপদেষ্টা আছেন তারা এক এক করে আসছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছিলেন যে আসলে দেশের বড় একটি ক্ষতি হয়ে গেল। এবং আপনাদেরকে যদি একটু বলি যে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা ছিলেন এএফএম হাসান আরিফ এবং তিনি এখানে তার ছেলে আছেন এবং তার মেয়ে কিন্তু বিদেশে থাকেন, যার কারণে এখান থেকে বলা হয়েছে যে কিছুক্ষণ আগে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তার মেয়ে বাংলাদেশে আসার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, যে দাফনের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হবে। এখন এখান থেকে কিন্তু লাশ নিয়ে যাওয়া হবে হচ্ছে মরদেহ নিয়ে যাওয়া হবে বারডেমে এবং এরপরে কিন্তু সিদ্ধান্ত জানানো হবে আসলে কখন কোথায় দাফন করা হবে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত 8 আগস্ট রাতে কিন্তু তিনি শপথ গ্রহণ করেন, একজন আইনজীবী, এবং এই 1941 সালে কলকাতা জন্মগ্রহণ করেন হাসান আরিফ এবং তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন এই উপদেষ্টা। এবং কর্মজীবনে তিনি 1967 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন এবং এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে তিনি কাজ শুরু করেন। তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অন্যান্য সকলেই কিন্তু এই ল্যাবের হাসপাতালে এসেছেন এবং ল্যাবের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু তাকে বর্তমানে রাখা হয়েছে। অন্যান্য উপদেষ্টারা সহ তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে জনাব হাসান আরিফ কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং তিনি অক্টোবর 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এছাড়া তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টারও দায়িত্ব পালন করেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি তিনি জনাব এএফ হাসান আরিফ তিনি বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটি বিষয়, কর্পোরেট বাণিজ্যিক ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন এবং যে বিকল্প বিরোধ সমাধানের জন্য পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন একই সাথে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু তার পরিবারের সদস্য সহ অন্যান্য যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, দীর্ঘদিনে যারা তাদের সাথে তিনি কাজ করেছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য রয়েছেন তাদের এরকম 2-3 জন কিন্তু তারা এখানে এসেছেন এবং সবাই কিন্তু জরুরি বিভাগে আছেন এবং তারা 2-1 জন আমাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে আসলে তারা তাদের যে সহকর্মী হারিয়েছেন এতে দেশের ক্ষতি হবে, তার মতো যে কোনো
যে কোনো সমস্যায় কিংবা যে কোনো কাজে তিনি নিজে ছুটে গিয়েছেন, উপদেষ্টা হিসাবেও তিনি ছুটে গিয়েছেন, সেই কাজের সমাধান করতে তিনি গিয়েছেন এবং একই সাথে আইন বিষয়ে যে কোনো তথ্য যদি এই অন্তর্বর্তী সরকারের কোনো সাজেশন দরকার পড়তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে তিনি এগিয়ে গিয়েছেন। এবং এই যে অন্তর্বর্তী সরকার 8 আগস্ট যখন শপথ নিলেন, এবার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টারা শপথ নিয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। 8 আগস্ট রাত্রে 9:30টায় কিন্তু তিনি শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণের পর থেকেই তিনি তার দায়িত্ব পালন করছিলেন। এবং আজকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে তিনি বাসাতেই আসলে হার্ট অ্যাটাক করেন এবং বাসাতে হার্ট অ্যাটাক করার পরে তাকে যখন ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে, ধানমন্ডি ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয় জরুরি বিভাগে, তখন কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এবং পরিবেশ উপদেষ্টার জনা চৌধুরী বলছিলেন যে আসলে বাসায় তিনি মারা গেছেন, ডাক্তার এমনটি বলেছেন। তাকে এখানে আনার পরে আসলে মৃতই ডাক্তাররা পেয়েছেন এবং তারা বলছেন যে হার্ট অ্যাটাকের মাধ্যমে কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু ডাক্তাররা বলছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলার চেষ্টা করব। ভিতরে 3 থেকে 4 জন উপদেষ্টা বর্তমানে উপস্থিত রয়েছেন, তারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা বলেছেন যে আসলে আমরা দেখছি যে আসলে বিভিন্ন তার যে সহকর্মী রয়েছেন, যারা আমরা দেখছিলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই মুহূর্তে ল্যাবেট হাসপাতালে এসেছেন এবং তিনি এই ঠিক এই মুহূর্তেই জরুরি বিভাগে প্রবেশ করছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ল্যাবেট এসেছেন এবং তিনি জরুরি বিভাগে প্রবেশ করেছেন। হয়তো আমরা তার সাথেও কথা বলবো, তিনি বের হলে হয়তো আমরা তার সাথে কথা বলবো। আপনাদেরকে আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে খুব হঠাৎ করেই কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং বাসাতেই তিনি যখন অসুস্থ বোধ করেন তাকে এখানে নিয়ে আসা হয় এবং 3:30টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই উপদেষ্টা তিনি বর্তমান সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হিসেবে পরিচিত, ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সাথে তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তার যে ক্যারিয়ার সেটি কিন্তু বিস্তারিত একটি ক্যারিয়ার এবং তার যে বিস্তর ক্যারিয়ারে তিনি একই সাথে আইনজীবী ছাড়াও তিনি কিন্তু বিভিন্ন সাংবিধানিক আইন বিষয়, এছাড়া বিভিন্ন বিনিয়োগকারীদের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন, অর্থ ব্যাংকিং ও সিকিউরিটি বিষয়েও কিন্তু তিনি কাজ করেছেন। কর্পোরেট বাণিজ্যিক ও ট্যাক্সেশন যে বিষয়গুলো রয়েছে সেগুলোর যে বিরোধ রয়েছে সেই বিরোধে কিন্তু তিনি কাজ করেছেন, সেগুলোর পদ্ধতি নিয়ে তিনি কাজ করেছেন। আমরা দেখছিলাম যে আসলে লাইব্রেরিতে কিন্তু একই সাথে উপদেষ্টারা আসা শুরু করেছেন। আমরা এসে দেখেছি যে প্রায় 3 থেকে 4 জন উপদেষ্টা এখানে এসেছেন। আমরা পরিবেশ উপদেষ্টাকে দেখেছি, আমরা অন্যান্য উপদেষ্টাদেরও দেখেছি। ঠিক কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি প্রবেশ করেছেন লাইব্রেরির জরুরি বিভাগে এবং আমরা কথা বলছিলাম এখানকার যিনি পরিবেশ উপদেষ্টা আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার এক মেয়ে দেশের বাইরে থাকেন এবং এই দেশের বাইরে থাকার কারণে দাফন কখন দেওয়া হবে কিংবা দাফনের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কিন্তু তার মেয়ে আসার পরে জানা যাবে। তার ছেলে আছেন এই জরুরি বিভাগে আছেন এবং তার মৃতদেহ আমরা যতটুকু শুনতে পেরেছি এখন এখান থেকে বারডেমে নিয়ে যাওয়া হবে, সম্ভবত বারডেমের হিমাগারে রাখা হবে। সেখান থেকে যে প্রসিডিউর রয়েছে সেগুলো আসলে পুরোপুরিভাবে সম্পন্ন করা হবে। আমরা একটু বলি, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই উপদেষ্টা 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি তার স্কুল এবং কলেজ সেন্ট জেভিয়ার্স যে কলেজ রয়েছে কলকাতাতে সেখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিষয়ে কিন্তু তিনি পাশ করেন এবং পরে কিন্তু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং LLB ডিগ্রি সম্পন্ন করেন এবং এরপরে তার কর্মজীবন কিন্তু শুরু হয় কলকাতাতেই। তিনি ভারতে
পশ্চিমবঙ্গের যে কলকাতা হাইকোর্ট রয়েছে সেখানে 1967 সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। এরপর কিন্তু তিনি সেখানে কাজ শুরু করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশে হাইকোর্ট রয়েছে সেখানে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং সেই কর্মজীবন শুরু করেন। এরপরে তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আমলে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে তিনি অক্টোবরে 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এছাড়া তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টারও দায়িত্ব পালন করেন। আমরা ঠিক বাইরে কিন্তু ল্যাবের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আস্তে আস্তে কিন্তু সিকিউরিটিও বৃদ্ধি করা হয়েছে। ল্যাবের যে সিকিউরিটি তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে জোরদার শুরু করেছে এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আস্তে আস্তে আনাগোনাও বাড়ছে এবং বিভিন্ন উপদেষ্টারা কিন্তু একে একে এই ল্যাবের ধানমন্ডি যে ল্যাবের কার্ডিয়াক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আসতে শুরু করেছেন এবং আমরা দেখছি যে আসলে এখানে বিভিন্ন উপদেষ্টারাও আস্তে আস্তে আসছেন এবং আমরাও চেষ্টা করব বিভিন্ন উপদেষ্টাদের সাথে একটু কথা বলার জন্য। তারা ভিতরে আছেন, আমরা তাদের সাথে কথা বলবো যে তারা আসলে তাদের সহকর্মী হারিয়েছেন। আমাদের সাথে কথা বলছেন একজন উপদেষ্টা, তিনি জানিয়েছেন যে তিনি সহকর্মী হারিয়েছেন এবং একই সাথে যে সহকর্মী হারিয়েছেন তার আসলে যে ক্ষতি সেটি আসলে কখনোই পুষিয়ে নেওয়া যাবে না, কারণ আইন বিষয়ক বিভিন্ন সাজেশন কিন্তু তারা এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা তার কাছ থেকে নিতেন। আইন বিশেষজ্ঞ এবং একই সাথে কিন্তু তিনি যে কোনো জায়গায় এই বয়সেও তিনি ছুটে গিয়েছেন এবং যত ধরনের জায়গায় তিনি নিজে গিয়ে সেখানে স্পটের থেকে কাজ করে কিন্তু তিনি কাজ করতে সেখানে ছুটে গিয়েছেন। কিন্তু আমাদেরকে সহকর্মী যারা অন্যান্য উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এই বয়সেও তিনি ছুটে গিয়েছেন, নিজে কাজ করেছেন, কারো আশায় তিনি বসেছিলেন না, সবসময় নিজেই ছুটে যেতেন। অন্তর্বর্তী সরকারের যে কোনো ধরনের যে আইনগত কোনো ধরনের যদি কোনো সলিউশন দরকার পড়তো সেক্ষেত্রে কিন্তু সেই সহযোগিতা তিনি রেগুলার করেছেন, এমনটা কিন্তু উপদেষ্টারা বলছিলেন। পরিবেশ উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। পরিবেশ উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন যে তার এক মেয়ে বিদেশে থাকেন, সেই মেয়ে বিদেশে ফেরার পরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে কোথায় দাফন করা হবে। আমরা জামায়াতের আমির তিনি কিন্তু এখানে এসেছেন, তিনি এই ঘটনার পর এখানে এসেছেন এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন এবং তিনি এখানে এসেছেন সেই ল্যাবের হাসপাতালে তিনি এসেছেন এবং তিনি হয়তোবা জরুরি বিভাগে যাবেন এবং সেখানে কিন্তু তিনি হয়তোবা তার সহকর্মীদের সাথে কথাবার্তা বলবেন এবং একই সাথে কিন্তু তিনি তখন কথা বলবেন। আমরা এই মুহূর্তে আসলে নিশ্চয়ই দেখলাম যে যেই জামায়াতের আমির যিনি আছেন, জামায়াত ইসলামের আমির যিনি আছেন, তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন। আমরা হয়তোবা অনেক নেতাদের, অনেক রাজনৈতিক কর্মী যারা রয়েছেন তাদের আমরা হয়তোবা দেখতে পাবো, তারা এখানে আসবেন, তারা কথা বলবেন, হয়তো গণমাধ্যমের সাথে তারা জানাবেন তাদের স্মৃতির কথা, তারা কিভাবে আসলে এখানে তাদের যে স্মৃতি সেই বিষয়ে হয়তো তারা কথা বলবেন। একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে এইখানে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা আসতে শুরু করেছেন। একই সাথে উপদেষ্টা তার যারা সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি তারা এখানে এসেছেন এবং তারা এখানে আসছেন, তারা তাদের স্মৃতির কথা আমাদেরকে শেয়ার করছিলেন। এবং একটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে
সেটি হচ্ছে যে এখানে কিন্তু সেটি হচ্ছে যে আজকে ঠিক দুপুরে কিন্তু আমরা দুপুরে তিনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার পর তাকে কিন্তু ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয় এবং 3:15টার দিকে তাকে নিয়ে আসা হয় এবং এখানে আসার পরে কিন্তু 3:30টার দিকে তাকে ডাক্তাররা চিকিৎসা করেছেন, তাদেরকে নিহত ঘোষণা করেন। বিভিন্ন সহকর্মী আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি বিভিন্ন সহকর্মীরা এখানে আসছেন, দীর্ঘদিনের সহকর্মী সহ রাজনীতিবিদ যারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকজন উপদেষ্টা এসেছেন, আরেকজন উপদেষ্টা আমরা দেখতে পেলাম যে তিনিও এসেছেন এবং অন্যান্য সকলেই কিন্তু এখানে আসছেন। তারা 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 এখানে আসছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে ভিতরে যাওয়ার এবং অনেকেই এখানে সাধারণ উৎসুক জনতাও জড়ো হয়ে গেছেন। এই কারণে ল্যাবের যে সিকিউরিটি রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে পুরো বিষয়গুলো নিয়ে কাজ করতে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিংবা দলীয় রাজনৈতিক দলগুলোর প্রধান যারা রয়েছেন তারা একে একে এখানে আসছেন। ভিতরে জরুরি বিভাগে সবাই আছেন। তার মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে রাজধানীর বারডেম হাসপাতালে। সেখান থেকে কিন্তু তার মেয়ে বাংলাদেশে ফেরত আসার পরে জানানো হবে যে আসলে কোথায় দাফন করা হবে। তিনি কিন্তু তার ছেলে এখন বর্তমানে ল্যাবেডে আছেন, ল্যাবেডে তার সন্তান আছেন, তার ছেলে আছেন, তার মেয়ে বিদেশে থাকেন। তিনি দেশে আসার পরে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে দাফন কোথায় দেওয়া হবে কিংবা দাফন কোথায় দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা 5 মিনিটে আমরা একটু বলি, সেটা হচ্ছে 5 মিনিটের মধ্যেই কিন্তু চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবেন, এমনটা কিন্তু ল্যাবের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং তিনিও কিন্তু এখানে আসবেন এমনটা কিন্তু বলছেন এবং আমরা সবাই এখানে আসলে অপেক্ষা করছি এবং একটি বিষয় সম্পর্কে আপনাদের সেটা হচ্ছে যে অন্যান্য উপদেষ্টারা কিন্তু এখানে এসেছেন এবং অন্যান্য যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু এক এক করে এখানে আসছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এবং আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তিনি আসলে 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা একটু ইন্টারভিউ নিতে চাচ্ছি, আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি, আমরা একটু কথা বলতে চাচ্ছি সেটা বিস্তারিত জানার জন্য। আমরা একটু পেছনে গাড়ি। মাননীয় উপদেষ্টা হাসান আরিফ সাহেব 3টার সময় আমাদের এখানে এসছেন। ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং 3:35-এ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, হার্ট অ্যাটাক করেছেন উনি। আমরা ওনাকে 3:35-এ মৃত ঘোষণা করা হয়েছে। না, আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করছি। পরিবার কিছুক্ষণের মধ্যে মরদেহ নিয়ে যাবে। আমরা যতদূর জানতে পেরেছি যে ওনারা এসার পরে 7 নম্বর মসজিদে জানাজার ব্যবস্থা করছেন। তারপরে আগামীকালকে ওনারা 11টার সময় হাইকোর্ট প্রাঙ্গণে একটি জানাজা হবে, তারপরে হয়তো বা দাফন হবে। দাফন কোথায় হবে এটা ওনার পরিবারের পক্ষ থেকে জানানো হবে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে
ঠিক 3:30টার সময় কিন্তু তাকে এখানে যখন নিয়ে আসা হয়েছে তখন তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং এখান থেকে আসলে তার পরিবারের কাছে তাকে তার মরদেহ হস্তান্তর করা হবে। এরপরে কিন্তু ধানমন্ডি 7 নম্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বারডেমে রাখা হবে এবং বারডেমে রাখার পরে কিন্তু আগামীকাল কিন্তু আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হবে এবং তার বড় মেয়ে ঢাকায় আসার পরে বিস্তারিত আসলে জানা যাবে যে কোথায়। দর্শক, রাজধানীর ল্যাবিড হাসপাতাল থেকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সংবাদ জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। রাজধানীর উত্তরার লাভলিন রেস্তোরাঁর আগুন নিভেছে। আগুন লাগার 3 ঘন্টারও বেশি সময়ের পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর 6 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 1 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মাকদুম রোডের লাভলিন রেস্তোরাঁয় এ আগুন লাগে। আগুন নেভাতে উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস বলছে বেলা 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর 3টার সময় একেবারে নেভানো হয় আগুন। লাভলিন রেস্তোরাঁ ছিল ভবনের প্রথম তলায় আর দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁ থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। প্রাইভেট কার চাপায় সহপাঠী নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ 6 দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে পলাশীর মোড়ে অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী মোড়ে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরবর্তীতে জুম্মার নামাজের পর বুয়েট সেন্ট্রাল মসজিদের সামনে নিহত শিক্ষার্থী মোতাসিম মাসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অপরাধীরা যতই শক্তিশালী হোক তাতে কোনো প্রভাবিত না হয়ে বিচারের কথা বলেন শিক্ষার্থীরা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসই 2021 ব্যাচের ছাত্র মোহতাসিম মাহমুদকে। হত্যা মামলা লেখার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। টঙ্গীর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িত সাতপন্থী তাবলিগ সদস্যদের দেশের সকল মসজিদ থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। শুক্রবার জুমা নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। টঙ্গীর ইজতেমা মাঠে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। পরে বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা মসজিদ থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে শেষ হয়। সমুদ্রগামী জাহাজ থেকে পলাতক 19 নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নৌ আদালত। বৃহস্পতিবার রাতে নৌ পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে 6 জন নাবিকই মেঘনা গ্রুপের মালিকানাধীন 3টি জাহাজের। পৃথিবীর বিভিন্ন দেশে আমদানি রফতানি পণ্য পরিবহন করতে গিয়ে সুযোগ বুঝে জাহাজ থেকে পালিয়ে যায় তারা। দীর্ঘদিন কোনো ধরনের যোগাযোগ না করায় পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে তথ্য চেয়েছে মন্ত্রণালয়। একই সাথে গ্যারান্টরদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘনা গ্রুপের মালিকানাধীন মেঘনা অ্যাডভেঞ্চার, মেঘনা প্রিন্সেস ও মেঘনা ক্রাউন এছাড়া HSL ভোগাস, PTI হোয়াংহি, MT বেক্স, রেড লিলি সহ মোট 13টি জাহাজে থাকা নাবিক বিভিন্ন সময় পালিয়েছেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলছেন মেরিন সেক্টরের নাবিকরা। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যমুনা রেল সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। দুপুরে সিরাজগঞ্জে রেল সেতু ও সেতুর উভয় প্রান্তে নির্মাণাধীন 2টি স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সচিব বলেন, ইতিমধ্যে সেতুর কাজ শেষ হয়েছে। যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে পূর্ণ গতিতে 2টি ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি। একই দিনে দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমবাদ স্টেশনের ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শন করেন রেল সচিব। আমরা আশা করছি যে আগামী মাসে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চাচ্ছি। এখানে আপনারা জানেন যে মাত্র
4.8 কিলোমিটার মতো রাস্তা পার হতে ট্রেনের 20 মিনিট লাগে, খুব স্লোলি যায়। তো অনেক দিন থেকেই আসলে সরকারের একটা ভাবনায় ছিল যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে ডেডিকেটেড একটা রেল ব্রিজ যদি করা যায়, এবং সেই উদ্যোগ নিয়েই আসলে এটি করা হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদনে ঝুঁকিপূর্ণ কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। শুক্রবার সকালে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাহাড়ি এলাকায় তামাক চাষের ফলে খাদ্য উৎপাদন ব্যাঘাত ঘটছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, হালদা নদীর পাড়ে তামাক চাষ মোটেও উচিত নয়। মেলার আয়োজক মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট ও বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগ। উপস্থিত বক্তারা বাংলাদেশের আদিবাসীদের জীবন, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যবাহী বাহারি স্বাদের খাবার এবং জুম পাহাড়ে শস্য সমতল মানুষের সঙ্গে পরিচয় সহ নানাবিধ বিষয়ে গুরুত্বারোপ করেন। মেলায় বিশেষ আকর্ষণ ব্যাম্বু চিকেন ও মুন্ডি স্পেশাল, সাথে বিভিন্ন প্রকারের বারবিকিউ সহ নানাবিধ পিঠার সমাহার। আদিবাসী নারীদের জনপ্রিয় ব্যান্ড এফ মাইনর এবং নৃত্যশিল্পীদের অংশগ্রহণে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দুদিনের এই মেলা সকাল 10টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। যে ক্যাশের মাধ্যমে বিষ উৎপাদন হয়, সেই বিষের তো আমাদের, সে ক্যাশের তো আমাদের দরকার নাই। আমাদের পাহাড়ি যে খাদ্য আছে, আমরা যদি এটাকে মেইন স্ট্রিম মার্কেটে নিয়ে আসতে পারি, এইটাই তো আমাদের অর্থনীতির একটা বড় অবদান রাখতে পারে। তো কাজে আমাকে অন্যান্য ফসলের দিকে যাওয়ার কোনো দরকার নেই। ঢাকার বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় নাগরিক রেড অ্যালার্ট জারি করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাদদেশে সমাবেশ আয়োজন করে গাছ রক্ষা আন্দোলন। এ সময় বক্তারা বলেন, ঢাকাসহ সারা দেশে ভয়াবহ বায়ু দূষণের কারণে ক্যান্সার, শ্বাসকষ্ট সহ হুমকিতে জনস্বাস্থ্য। এভাবে চলতে থাকলে অতি দ্রুত ঢাকায় বসবাস অযোগ্য হয়ে পড়বে। নাগরিকদের সুরক্ষায় জরুরি অবস্থা জারিরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। কি কি সংস্কার হচ্ছে তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে। রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে জামায়াতের পেশাজীবী বিভাগের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 2 কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল। সব সংশোধন করে নতুন ভোটার তালিকা করার দাবি জানান রফিকুল ইসলাম খান। গণ অভ্যুত্থান পরবর্তী জাতির প্রত্যাশা পূরণে যে সরকার গঠন করা হয়েছে তাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ঢাকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই রিয়েলিটি শো পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি মির্জাপুর। শুক্রবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পেয়েছে ঢাকা বিভাগের সেরা 8 বাংলাবিদ। প্রতিযোগিতায় বিজয়ী জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু সংবাদ জানতে আমরা আবার চলে যাচ্ছি রাজধানীর ল্যাবিড হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসা হয় 3:10-এর দিকে। 3:30টার মধ্যে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসকদের সাথে আমার কথা হচ্ছিল এবং এখানকার ল্যাবের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আসলে দুপুরেই তিনি বাসাতেই আসলে মারা যান। এরপরে তাকে এখানে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত অবস্থায় এখানে পান এবং কার্ডিয়াক অ্যাটাক, যেটাকে হার্ট অ্যাটাক বলে থাকে, সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং তিনি আসলে তার সন্তান রয়েছেন, ছেলে সন্তান এখানে আছেন এবং তার মেয়ে যিনি আছেন তিনি দেশের বাইরে আছেন বর্তমানে। সে দেশে আসলে দাফন কোথায় হবে সেই সিদ্ধান্ত
নেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে যে আসলে তাকে কোথায় দাফন করা হবে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তাকে এখন পরিবারের কাছে তার লাশ, তার মরদেহ হস্তান্তর করে দেওয়া হবে। এরপর সন্ধ্যা 7টায় হচ্ছে ধানমন্ডি 7 নম্বরে তার একটি জানাজা হওয়ার কথা রয়েছে। ধানমন্ডি 7 নম্বরে প্রথম জানাজা হবে। দ্বিতীয় জানাজা সম্ভবত আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণেও একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু আসলে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আসলে জানা যাবে তাকে কোথায় দাফন করা হবে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তাকে ঠিক এই মুহূর্তে বারডেম হাসপাতালে হয়তোবা তাকে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে তার মরদেহ সেখানে রাখা হবে। এরপর তার সন্তান, তার মেয়ে বাংলাদেশে আসার পর কিন্তু জানা যাবে তাকে আসলে কোথায় দাফন করা হবে। এছাড়া আপনাদেরকে একটু বলে রাখি যে এই কর্মময় জীবনে তিনি কিন্তু অনেক জায়গায় কাজ করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন সেখানকারও তিনি উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। তার জন্ম 1967 সালে ভারতের, তার জন্ম 1941 সালে কলকাতা জন্মগ্রহণ করেন তিনি, এবং সেন্ট জেভিয়ার্স যে কলেজ রয়েছে সেই কলেজের মাধ্যমে তিনি কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং LLB ডিগ্রি পাশ করেন। পরবর্তী তার কর্মজীবনও কিন্তু তিনি শুরু করেন ঠিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে তার কর্মজীবন শুরু হয়। তিনি একজন আইনজীবী হিসাবে কাজ শুরু করেন এবং এরপর তিনি ঢাকায় এসে বাংলাদেশে হাইকোর্টে কাজ শুরু করেন এবং সেখানে তিনি ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে তিনি কাজ শুরু করেন এবং জনাব হাসান আরিফ, তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অক্টোবর 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এছাড়া তিনি জানুয়ারি 2008 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এবং এই কথাটি কিন্তু অন্যান্য যে উপদেষ্টারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে আইন বিষয়ক যে কোনো সমাধান কিংবা যে কোনো সাজেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা দেখেছি যে তিনি আসলে এই সাজেশনের ক্ষেত্রে তিনি কিন্তু তারা যে উপদেষ্টা পরিষদ যে রয়েছে, উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন, তারা কিন্তু সবসময় তার সহযোগিতা চাইতেন। এরকম কথা কিন্তু আমাদেরকে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। উপদেষ্টারা আস্তে আস্তে বের হচ্ছে। আমরা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা ছাড়াও আমরা অন্যান্য উপদেষ্টা এবং তার যে উপদেষ্টা মাহফুজকে আমরা দেখতে পাচ্ছি, তার প্রেস সচিবকে আমরা দেখতে পাচ্ছি, আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এসেছেন, তার প্রেস সচিব এসেছেন, অন্যান্য সকলেই কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাকে আমরা দেখলাম যে তিনি গাড়িতে উঠে গেছেন, তিনি এখন রওনা দিয়েছেন, তিনি চলে যাচ্ছেন। এবং আমরা সম্ভবত প্রেস সচিব শফিক আমাদের সাথে কথা বলে আমরা একটু তার সাথে কথা বলতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। ভাই আমাদের ধাক্কা দিতে আমরা তার সাথে আসলে একটু কথা বলবো। তিনি হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন। আমরা একটু অপেক্ষা করবো। আমরা একটু প্রধানমন্ত্রীর প্রেস সচিব তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল পাচ্ছেন, সবাই হয়তো বা কথা বলবেন এবং অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবেন হয়তো। আমরা একটু তার কাছে যাব। আমরা একটু দেখি আমরা আইন উপদেষ্টা কি বলছেন সেটা একটু জানতে চাই। আমরা এখন তার কাছে ডিরেক্টলি চলে যাব। আমাদের এই মাত্র প্রধান উপদেষ্টা উনি মিশর থেকে ফিরেছেন, এয়ারপোর্ট থেকে সরাসরি মৃত্যুবরণ করেছেন 3:30 দিকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা আমি একটু রেজওয়ানাকে অনুরোধ করছি, ও আপনাদের খুলে বলবেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি 7 মসজিদের
যেখানে মসজিদটা আছে 7 নম্বর রোডে সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি, 7 নাম্বার মসজিদ ধানমন্ডি 7 নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরও অনেকে আছে এখানে, আমাদের আকিজ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি 7 নাম্বার মসজিদে যাব। জি, কথা হয়েছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে না। দাফনটা আগামীকাল হচ্ছে, বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী। আমাদের তো আজকের সহকর্মী না, আমাদের তো সেই কোর্টের, যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। দোয়া করবেন সবাই ওনার জন্য। বাকিটা পরে, আজকে থাক। এটা আপনাদের সাথে একটা কথা বলি, উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ধন্যবাদ। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটু কথা বলবো, তার সাথে একটু তাকেও একটু জানতে চাই তিনি আসলে কি বলছেন, আমরা তার কথা শুনবো। ভাই একটু শুনতে হবে ভাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন, এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব, এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। তো উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন, এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো আপনার ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এই এদের লিগ্যাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক পুরনো, এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তো এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট, আমি বলবো।
ওনার এই মৃত্যুতে আসলে অন্তর্বর্তী সরকারের মানে কি ক্ষতি হলো এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই, মানে যে কোনো ওনার মতো, উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ, ঠিক না? তো সেই জন্য আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত চাই, এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। প্রধান উপদেষ্টা আমি বললাম তো, ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। ওনার একটা মেসেজ এখনই আমরা বোধহয় অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। আর উনি তো এছাড়া যা যা ফাংশনারি ইয়েদেরকে বলেছেন যে অন্যান্য অ্যাডভাইজাররা সবাই ওনার জানাজায় যাবেন, কালকে ওনার ইয়ে হবে। থ্যাংক ইউ। দর্শক, 2023 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী 12 মাসে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে 2,70,000-এর বেশি অবৈধ অভিবাসীকে। গেল 10 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ডিপোর্ট করা নাগরিকদের মধ্যে শীর্ষ 3 দেশ যথাক্রমে মেক্সিকো, গুয়াতেমালা ও হন্ডুরাস। বিশ্বের 192টি দেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের মানুষকে স্বাস্থ্য সচেতন ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিওএ হাফ ম্যারাথন। সকালে ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই ম্যারাথনে 21.10 কিলোমিটার এবং 10 কিলোমিটার দুটি বিভাগ ছিল। আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আর ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।